আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেইচআর ম্যাথ ল্যাবের চমৎকার আজকের এই একটি পর্বতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টাইপ শুরু করব, অর্থাৎ মূলদ এবং অমূলদ সংখ্যা রিলেটেড যে সমস্ত এই অধ্যায় ম্যাথ আছে বা আমাদের উদাহরণগুলো আছে সবগুলো আমরা আজকের এই টাইপে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। তো দেখো, আমরা আজকে টাইপ 5টা শুরু করছি। দেখতে দেখতে আমাদের 4টা টাইপ কিন্তু শেষ হয়ে গেছে। তোমাকে প্রমাণ করতে হবে যে প্রতিটি সংখ্যা কি অমূলদ। প্রতিটি সংখ্যা অমূলদ। সংখ্যাগুলো কি কি দেওয়া আছে? √5, √7, √10। এই সংখ্যাগুলো যে একটা অমূলদ সংখ্যা সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। দেখো, এর আগে আমরা বেসিক ক্লাসে কিন্তু কি শুধু ক্যালকুলেটরে চেপে দেখাইছিলাম কিন্তু বাট আমরা ক্যালকুলেটরে চেপে মূলত একটা সংখ্যাকে বুঝতে পারি সহজেই যে এটা অমূলদ সংখ্যা না মূলদ সংখ্যা। তো এইটার তোমাকে একদম লিখে দেখাতে হবে যে আসলে এটা কি অমূলদ সংখ্যা, সংখ্যাটা অমূলদ সংখ্যা না মূলদ সংখ্যা। তো চলো আমরা একদম ধীরে ধীরে তোমাদের একদম ফিল করানোর চেষ্টা করব যে এই √5 বা √10 এবং √7 এই সংখ্যাগুলো কেন অমূলদ সংখ্যা। চলো আমরা বেসিক ক্লাসের আলোকেও কিছু আলোচনা থাকবে, সেখান থেকে আমরা শুরু করি। দেখো, অমূলদ সংখ্যাটা আসলে কি তোমরা জানো যে সমস্ত সংখ্যাকে, যেহেতু এখানে অমূলদের কথা বলা হয়েছে তাই আমরা অমূলদটা নিয়ে আলোচনা করব। যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে আমরা অমূলদ সংখ্যা বলি। এখন দেখো, আমি যদি একদম শুরু থেকে আলোচনাটা শুরু করার চেষ্টা করি যে বাস্তব সংখ্যা, আমরা বেসিক ক্লাসে বাস্তব সংখ্যার ক্যাটাগরি দিয়েছি, মূলত দুইটা ক্যাটাগরি দেখেছিলাম। একটা কি মূলদ, আরেকটা কি অমূলদ। আরেকটা ছিল কি অমূলদ। তো মূলদের আরো অনেকগুলো ক্যাটাগরি আছে, এদেরও আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে। তো সেগুলো নিয়ে আজকের আলোচনা করতে চাচ্ছি না। এখানে আমরা এই অমূলদটা, বাস্তবের দুইটা যে ক্যাটাগরি ছিল মূলদ আর অমূলদ, অমূলদের কিন্তু আর কোনো ক্যাটাগরি ছিল না। তো তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো? আমি যদি সহজ করে বলি, যেগুলো সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে আবার q ≠ = 0। কেন q ≠ 0? কারণ কোন ভগ্নাংশের নিচে যদি শূন্য হয় তাহলে তার মান চলে আসে ইনফিনিটি। যেমন মনে করো 2/0, তার মান চলে আসবে ইনফিনিটি। কেন ইনফিনিটি? এটা অনির্ণেয় আকার বা অবাস্তব আকার। আমরা এই অধ্যায়টা বাস্তব সংখ্যা নিয়ে কাজ করছি। অনির্ণেয় আকার বা কাল্পনিক আকার নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানবো, সেখানে আমি পড়াবো, সেখানে বিস্তারিত তোমাদের আলোচনা করে দেবো, কোনো সমস্যা নেই। আপাতত আমরা আমাদের এই রিলেটেড যেহেতু পড়াশোনা নাই, তাই আমরা এটা এখানে অ্যাভয়েড করব। ঠিক আছে, যে আমরা বলে দেবো q ≠ 0। তো কেন q ≠ 0 আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো দেখো, তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো? যেগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না। যেমন একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, একটা এক্সাম্পল দিই। দেখো, মনে করো লিখলা তুমি কোথাও ক্যালকুলেশন করে পাইলা 2.05, তারপরে পাইলা 005, তারপরে মনে করো 0005, এভাবে এই মনে করো যে 00005 এভাবে চলতেই আছে বা এরকম 2.6789, তারপরে মনে করো 1 2, মনে করো যে এভাবে চলতেই আছে। মানে ক্যালকুলেটর যে মানকে শেষ করতে পারে নাই, যে মানগুলোকে মানটা যে শেষ করবে কোথাও সেটা শেষ করতে পারে নাই। আমরা যখন মূলদ সংখ্যা এখানে আলোচনা করেছিলাম বিভিন্ন ক্যাটাগরিতে, যে তোমার ভগ্নাংশের যে ক্যাটাগরিগুলো ছিল, সেখানে কি আবৃত্ত না, তোমার দশমিক যে ভগ্নাংশটা ছিল, আবৃত দশমিক ভগ্নাংশ, অনাবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আবৃত দশমিক যেগুলো কি আমরা পুনঃপুনিক দিয়ে প্রকাশ করতে পারি, আর অনাবৃত যেগুলো পুনঃপুনিক দেওয়া যায় না, মানে শেষ হচ্ছে না, তাহলে তুমি তো তোমার যে আবৃত সেটারও কিন্তু অসীম সংখ্যক মান আসছে, কিন্তু সেটার কোনো কিছু একটা পুনরাবৃত্তি হচ্ছে। মানে কিছু একটা বুঝতে পারছো তুমি যে এই সংখ্যাটা পুনরাবৃত্তি হচ্ছে, 2টা বা 3টা সংখ্যা আবৃত, আর যেটা পুনরাবৃত্তি হয় না ডট 1 2 3 4 5 6 ভাবে চলতেই আছে, সেগুলোকে তো আমরা যে আবৃত আকারে বা পুনঃপুনিক দিয়ে প্রকাশ করতে পারি না। তখন আমরা করিব
সেগুলোকে অনাবৃত আবৃত দশমিক হচ্ছে বলি। তো সেই অনাবৃত দশমিক ভগ্নাংশ গুলোই মূলত কি অমূলদ সংখ্যা। তো আমরা আর এখানে আর বেশি কথা বলতে যাচ্ছি না, আমরা চলো ম্যাথটা হচ্ছে যে সহজে উপস্থাপনের চেষ্টা করি। তো আশা করি তোমাদের বিষয়টা বোঝাতে পেরেছি যে অমূলদ সংখ্যা আসলে কোনগুলো, যেগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না। দেখো যে এই সংখ্যাকে তুমি এই যে 1/2 এটা হচ্ছে 0.5, ঠিক না, যে 0.5, তাহলে এই 0.5 কে তুমি দেখো যে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছো, পি বাই এই কিউ আকারে প্রকাশ করতে পারছো না, তাই এটা কি মূলদ। কিন্তু এই যে সংখ্যাটা, এটাকে তুমি পি বাই কিউ আকারে জীবনও প্রকাশ করতে পারবা। আসলে এটা কত দিয়ে কাকে ভাগ যাবে সেটা তো নির্দিষ্ট হচ্ছে না, তাহলে এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি না, তাই এগুলো অমূলদ সংখ্যা। আশা করি বিষয়টা তোমাদের কিছুটা মাথায় ধারণা দিতে পেরেছি আমি, ঠিক আছে। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞাসা করবা। দেখো এবার আমরা হচ্ছে যে সলিউশনে চলে যাব, সরাসরি সলিউশনে চলে যাব। দেখো আমরা যদি এই ম্যাথটা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব এবং প্রথম ম্যাথটা তোমাকে এমন ভাবে বোঝানোর চেষ্টা করব যাতে এই অধ্যায়ের বা তুমি সারা জীবন এই হচ্ছে প্রসেসটা কাজে লাগাতে পারো। যে কোনো তোমাকে সংখ্যায় দেখ না কেন, তুমি যেন এই থিওরিটা কাজে লাগাতে পারো। হ্যাঁ, এই বেসিকটা কাজে লাগিয়ে যে কোনো ম্যাথ সলভ করতে পারো, মূলদ এবং অমূলদ সংখ্যার যে আমরা হচ্ছে যে বিষয়গুলো এখন জানবো। তো দেখো ক নাম্বার আমরা এটাকে সলিউশন করব এখন। যদি প্রথমে সমাধান, দেখো আমরা জানি যে একটা কথা লিখবো, আমি কেন কোন কথাটা লিখবো সবকিছু হচ্ছে বুঝিয়ে দিব। আর প্রথম ম্যাথে আমি বেশি সময় নেব, ঠিক আছে। এই প্রথম ম্যাথে বেশি সময় নিব এবং এটা এমন ভাবে বোঝানোর চেষ্টা করবো যাতে এটাও তুমি পেরে যাও এবং বইও তোমার এক্সাম্পলে যেগুলো আছে উদাহরণে সেগুলো পেরে যাও, বা তোমার চাকরি পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষায় যেন তোমাকে দিলেই যেন তুমি পেরে যাও, সেইভাবে আমরা প্রথমটা বোঝানোর চেষ্টা করব। দেখো এই √5 কে তোমাকে অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে। এখন তুমি এমন দুইটা সংখ্যা নাও যাদেরকে বর্গ করলে 5-এর চাইতে ছোট হয় একটা সংখ্যা নিবা, আর একটা কি 5-এর চাইতে বড় হয়। দেখো আমরা আস্তে আস্তে যাচ্ছি। দেখো আমরা জানি দিয়ে যদি শুরু করি, আমরা এই দিক থেকে শুরু করি যাতে এদিকে লিখতে পারি। দেখো আমরা কি হচ্ছে জানি যে 4, মানে তুমি আগে তোমার রাফে আগে এটাকে হচ্ছে চেষ্টা করো যে 5 সংখ্যা কোন দুইটি সংখ্যাকে বর্গ করলে 5-এর চাইতে একটা ছোট হবে আর একটা কি 5-এর চাইতে একটা হচ্ছে বড় হবে। এমন দুইটি সংখ্যা তোমাকে যদি চয়েস করতে বলি, দেখো যে তুমি 1 কে স্কোয়ার করো তাহলে কত আসবে 1, 2 কে স্কোয়ার করো তাহলে আসবে 4, 3 কে স্কোয়ার করো তাহলে আসবে কত 9। তাহলে দেখো তো এই যে 4 যে সংখ্যাটা 5-এর চাইতে ছোট আর 9 কি 5-এর চাইতে বড়। তাহলে আমরা এমন দুইটা সংখ্যাকে বর্গ করছি যাদের মান এমন দুইটা সংখ্যাকে বর্গ করছি যাদের মান 5-এর চাইতে একটা ছোট আর একটা কি 5-এর চাইতে বড়। এই নিয়মটা তোমাকে ফলো করতে হবে। তোমাকে যেটাই যখন তুমি √7 কে করবা, তাহলে এমন দুটি মান হচ্ছে যে নিতে হবে যে দুটি সংখ্যাকে বর্গ করলে একটা সংখ্যা 7-এর চাইতে ছোট হয় আর একটা বড় হয়, 10-এর চাইতে বড় হবে, ছোট হবে, এরকম পাওয়া যাবেই। কিন্তু তো হচ্ছে দেখো তাহলে আমরা এই 4 আর 9 কে নিয়ে এখন কাজটা শুরু করব। প্রথমে কেন এটা করব আমি সবই ব্যাখ্যা দিব কিন্তু, ঠিক আছে। তো হচ্ছে দেখো আমরা কি হচ্ছে জানি যে 4 লেস দেন যদি 5 লিখি, লেস দেন 9 লিখতে পারি না। একটু দেখো তো 4-এর চাইতে 5 বড় আর 9-এর চাইতে ছোট, তাই না। এবার তুমি এদেরকে রুট করো, √4 লেস দেন হচ্ছে 5 হচ্ছে 9। কেন হচ্ছে যে মান এইভাবে নিয়েছি সেটা এখন তুমি বুঝতে পারবা। তাহলে দেখো যে 4 কে রুট করলে কত আছে বলো তো 2, লেস দেন 5 কে রুট করলে ক্যালকুলেটরে চাপ দাও, অসীম মান আসবে, কিন্তু ডট মান আসবে। তুমি এটা ক্যালকুলেটর পাচ্ছ, কিন্তু তুমি ক্যালকুলেটরে পেলেই তো তোমার এটা তো বোঝানো যাবে না, তোমাকে বাস্তবে লিখে প্রমাণ করে দেখাতে হবে যে এটা কি অমূলদ সংখ্যা, ঠিক আছে। তো দেখো এবার এই যে √9 কে রুট করলে কত আসে বলো তো 3 আসে না। তাহলে দেখো আমরা কেন এমন দুইটা সংখ্যা চুজ করেছিলাম যাদেরকে বর্গ করলে একটা 5-এর চাইতে ছোট হয় আর একটা কি 5-এর চাইতে বড় হয়। এই কারণে আমরা এই যে 4
আর এই যে 9 কে দিয়ে কাজ শুরু করেছিলাম, 4 আর এই যে 9 কে দিয়ে কাজ শুরু করেছিলাম, ঠিক আছে। তাদেরকে রুট করেছি আর উভয় দিকে রুট করেছি, রুট দ্বারা গুণ বা উভয় উভয় পক্ষে রুট করে। দেখো যে ইকুয়াল চিহ্ন বা গ্রেটার দেন লেস দেনের চিহ্ন যদি থাকে, তাদের উভয় পাশে তুমি যদি একই রকম কাজ করো, যোগ বিয়োগ গুণ ভাগ রুট বর্গ ঘন যাই করো না কেন, মানের কোনো পরিবর্তন হবে না। তো তুমি এখানে সবাইকে যদি তুমি হচ্ছে রুট করো, তাহলে তাদের মানের পরিবর্তন হবে না। তাহলে দেখো এখানে আমরা স্পষ্টত কি দেখতে পাচ্ছি, যে রুট 5টা 2 এর চাইতে বড় এবং 3 এর চাইতে ছোট। তাহলে 2 এর চাইতে বড়, 2 এর চাইতে বড় এবং 3 এর চাইতে ছোট এমন সংখ্যা কি জীবনেও পূর্ণ সংখ্যা হবে? একটু আমাকে বলো তো। এখন তোমার মনে প্রশ্ন আসছে যে ভাইয়া পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা মানে যেগুলো ভগ্নাংশ সংখ্যা নয় বা যেগুলো ভাঙা সংখ্যা নয়। ভাঙা সংখ্যা মানে যেগুলো সংখ্যাতে দশমিক নাই, যেগুলোতে দশমিক নাই সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো এই 5.2, তাহলে এটা কি দশমিক? এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। যদি মনে করো শুধু তুমি 5 লিখো, যদি তুমি লিখো 6, তাহলে এটা পূর্ণ সংখ্যা। তাহলে 2 এর চাইতে বড়, 2 একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা, 2 এর পরে তো 3, তাহলে 2 আর 3-এর মাঝখানে যেই সংখ্যাটা থাকুক না কেন, ওই সংখ্যাটা নিঃসন্দেহে কি পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা এটা হচ্ছে যে এখন আমরা এইখানে তোমার যে বলতে পারি না, আমরা সাইডে হচ্ছে লিখবো এবার, না নিচে লিখি যে অর্থাৎ রুট 5 কি নয় বলতো? পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা নয় কি? অর্থাৎ রুট 5 পূর্ণ সংখ্যা নয়। তাহলে কেন পূর্ণ সংখ্যা নয়? আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ঠিক আছে, তো হচ্ছে দেখো আমাদের নিচে জায়গা নাই, আমরা এখন সাইড থেকে হচ্ছে লেখা শুরু করব। দেখো এবার আমরা ধরে নিচ্ছি, তাহলে রুট 5 যেহেতু পূর্ণ সংখ্যা নয়, এখানে একটা প্রমাণের থিওরি প্রমাণের ক্ষেত্রে কিন্তু তুমি ইচ্ছা মতো কাজ করলে হবে না, যেভাবে প্রমাণটা নিয়ম সেভাবে করতে হবে। ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে তুমি বিভিন্ন স্টাইলে নিয়মে করতে পারো, কিন্তু থিওরি এটা এক ধরনের থিওরি বলতে পারো, তুমি তো নিজের সেই স্টাইলে করতে পারবে না। যেভাবে বিজ্ঞানী প্রমাণ করে দিয়েছেন সেভাবে করতে হবে। দেখো আমাদের প্রমাণ করতে হবে কি? অমূলদ সংখ্যা। আমরা দেখো যে আমরা যে বাস্তব সংখ্যার যে ক্যাটাগরি দেখলাম, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে যে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। এই দুইটা তো ক্যাটাগরি, তাই না? তাহলে কোন সংখ্যা যদি মূলদ হয়, কোন সংখ্যা যদি মূলদ না হয়, তাহলে সেটা নিঃসন্দেহে অমূলদ হবে। কোন সংখ্যা যদি অমূলদ না হয়, তাহলে সেটা মূলদ হবে। এখন মূলদের বিভিন্ন ক্যাটাগরি আছে, সেগুলোতে পরে যাবে, বাট একটা সংখ্যা যদি মূলদ না হয় তাহলে সেটা অমূলদ হবে, আর যদি অমূলদ হয় তাহলে সেটা, যদি অমূলদ না হয় তাহলে সে অবশ্যই কি হবে বলতো? মূলদ হবে। এই দুইটার মধ্যে তো থাকবে, তাই না? এই দুইটার মধ্যে থাকবে। তো আমরা এই প্রমাণটা করবো মানে বিপরীত ক্রমে। আমাকে প্রমাণ করতে বলেছে অমূলদ, আমরা ধরে নেব যে রুট 5টা মূলদ, আমরা ধরে নেব যে রুট 5 মূলদ। এখন যদি আমি তাকে মূলদ প্রমাণ করতে না পারি, বা আমি রুট 5 কে মূলদ ধরে যদি সেটা প্রমাণ করতে না পারি, তাহলে সেটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। আর যদি রুট 5 কে মূলদ ধরে মূলদ হয়ে যায়, তাহলে মূলদ হয়ে যাবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। তো থিওরিটা আমাকে এইভাবে প্রমাণ করতে হবে যে আমরা বিপরীত ক্রমে প্রমাণে যাব। আমাদের অমূলদ প্রমাণ করতে বলেছে, আমরা বলবো যে মূলদ না, যে রুট 5 একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, আমরা বিপরীত ক্রমে যাব। তো আমরা ধরে নিব প্রথমে, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি যে এই রুট 5 ইকুয়াল পি বাই কিউ। কেন? এখন তোমার মনে প্রশ্ন আসছে আমি এটা কেন ধরবো? দেখো রুট 5 পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয় তার মানে অবশ্যই তাহলে ভগ্নাংশ। কোন সংখ্যা যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে অবশ্যই ভগ্নাংশ, তাই না? তাহলে আমরা হচ্ছে যে ধরে নিচ্ছি যে রুট 5 পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, বা মূলদ সংখ্যা। এখানে তোমাদের যেখানে লিখতে হবে, যেখানে পি ও কিউ সহমৌলিক, পরস্পর সহমৌলিক, তুমি হচ্ছে পরস্পর লিখে দিবা, পরস্পর সহমৌলিক, পরস্পর সহমৌলিক
এবং কিউ নট ইকুয়াল 1। কেন কিউ নট ইকুয়াল 1? কারণ কিউ এর মান যদি 1 হয়ে যায়, মনে করো যে 5/1, তাহলে এটা তো 5, তাহলে এটা তো ভগ্নাংশ, এটা তো ভগ্নাংশ হচ্ছে না, এটা তো পূর্ণ সংখ্যা হচ্ছে, মানে 1 এর চাইতে বড় হতে হবে, 1 এর চাইতে বড় হতে হবে। 2 3, এটা এখানে মনে করো 2 3 অন্য সংখ্যা নিলে কি, তাহলে এটা কি হবে বলো তো, ভগ্নাংশ সংখ্যা হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই কারণে আমরা কিউ এর মান 1 নিতে পারবো না। সরি, যেখানে পি কিউ যেখানে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা। এখন দেখো যে স্বাভাবিক সংখ্যাটা কত দিয়ে শুরু হয়, 1 থেকে শুরু হয় না, তারপরে এই যে 1, কিউ এর মানটা 1 নিতে পারবো না। যেখানে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক সংখ্যা এবং কিউ কিউ নট ইকুয়াল 0, ঠিক আছে। তো এটা একটু সাইড নোট তোমার হচ্ছে করে দিবা, এখানে তুমি চাইলে একটু তৃতীয় বন্ধনী দিয়ে লিখতে পারো। এখানে আমার লাল কালিটা দেওয়া ভুল হচ্ছে, দেখা এখানে হচ্ছে কালো কালি দিবা, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি পি কিউ √5টা কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, বা মূলদ সংখ্যা ধরে নিচ্ছি। এখন আমরা হচ্ছে যে বাকি কাজগুলো ডান দিক থেকে শুরু করব। দেখো আমাদের যেহেতু নিচে জায়গা নাই, তাই আমরা ডান দিকে শুরু করছি। তাহলে এবার এই হচ্ছে লাইনের পর আমরা এখান থেকে লেখা শুরু করব। ইমপ্লাই দ্যাট আমরা বর্গ করে দিব, √5 ইকুয়াল পি স্কোয়ার বাই হচ্ছে কিউ স্কোয়ার। এখানে এটাকে তুমি হচ্ছে বর্গ করে দাও, এখানে হচ্ছে সাইড নোটে বলে দাও বর্গ করে, ঠিক আছে। এবার দেখো ইমপ্লাই দ্যাট, তাহলে এই যে কি স্কোয়ার আর রুট তোমার হচ্ছে কাটা যায়, তাহলে কি থাকে এখানে বলো তো, শুধু 5 থাকে। পি কে স্কোয়ার করলে পি স্কোয়ার থাকলো, কিউ কে স্কোয়ার করলে কিউ স্কোয়ার থাকলো। এবার আমরা উভয় পাশে কিউ দ্বারা গুণ করব, তাহলে 5 কিউ ইকুয়াল হচ্ছে পি স্কোয়ার বাই হচ্ছে কিউ, উপরে হচ্ছে কি কিউ থাকছে, কিউ থাকছে না। দেখো আমরা বা দুইটা কিউ ছিল, এখানে দুইটা কিউ ছিল, একটা কিউ এই যে পাশে পাঠিয়ে দিয়েছি, বা তুমি বলতে পারো যে কিউ দ্বারা গুণ। এই যে দেখো এখানে কয়টা কিউ ছিল বলো তো, এখানে কিউ দুইটা না, কিউ স্কোয়ার মানে, তাহলে একটা কিউ তুমি পাঠা দাও, বা তুমি যদি এভাবে লিখতে চাও এভাবে লিখলেও হবে, ঠিক আছে, তোমার ইচ্ছা। তাহলে 5 কিউ ইকুয়াল পি স্কোয়ার বাই পি ডিভাইডেড বাই কিউ হচ্ছে স্কোয়ার। আশা করি এইটুকু তার সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। দেখো এবার আমরা কি হচ্ছে কাজগুলো করি। এবার ইমপ্লাই দ্যাট 5 হচ্ছে কিউ ইকুয়াল এই পি স্কোয়ার বাই হচ্ছে কি বলতো কিউ। এই যে এখানে দুইটা কিউ না, আর উপরে একটা কিউ, তাহলে উপরে আর একটা কেটে গেল, তাহলে পি স্কোয়ার বাই কিউ। এখন আমরা লিখবো যে স্পষ্টত, এখানে স্পষ্টত স্পষ্টত 5 কিউ পূর্ণ সংখ্যা, 5 কিউ পূর্ণ সংখ্যা। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কেন 5 কিউ পূর্ণ সংখ্যা, আমি সেই ব্যাখ্যা দিচ্ছি। পূর্ণ সংখ্যা এবং পি স্কোয়ার বাই কিউ কি বলতো, পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, কিন্তু এখানে বলতে পারো কিন্তু দাও, তাহলে সুবিধা হবে। কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। এখন তোমার মনে প্রশ্ন আসছে কেন পূর্ণ সংখ্যা নয়। দেখো এখানে স্পষ্টত বলছি যে 5 কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার মানে পূর্ণ সংখ্যা আমরা 5 কিউ কে বলছি, আর পি স্কোয়ার বাই কিউ কে, এই পি স্কোয়ার বাই কিউটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা নয়। এটা হচ্ছে এমনটা কেন বলছি, দেখো আমরা যখন √5 কে পি বাই কিউ ধরি, তখন সেখানে একটা কথা বলেছিলাম যে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0, এবং পি কিউ পূর্ণ সংখ্যা এবং পরস্পর সহমৌলিক। তো দেখো তুমি এখানে কিউ এর মান এখন ইচ্ছা মতো বসাও এখানে, তাহলে 5 ডট কিউ এর মান কি স্বাভাবিক সংখ্যার মধ্যে কি তোমাকে ইচ্ছা মতো বসাতে হবে। তাহলে 5 এর মান তুমি 2 হচ্ছে বসাও, তাহলে কত আসছে 10 আসছে না। 5 এর মান তুমি মনে করো যে 6 বসাও, তাহলে কি আসবে 5 30, এই 30 আসবে না। আর সহমৌলিক কথাটা আমরা এগুলো কিন্তু বেসিক ক্লাসে দিয়েছিলাম, ঠিক আছে, যে
পরস্পর সহমৌলিক কখন হয় এগুলো এগুলো নেওয়ার কথা বলতে চাচ্ছি না। তাহলে দেখো যে 5 একটা পূর্ণ সংখ্যা, কিউ যদি একটা মনে করো যে স্বাভাবিক সংখ্যা হয়, স্বাভাবিক সংখ্যা কোনগুলো বলো তো? 1 2 3 4 5 6 7 8 9 10, এই সব পূর্ণ সংখ্যাগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা এবং 1 থেকে শুরু হয়। তাহলে এরকম 1 2 3 এটাও পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, দুইটা পূর্ণ সংখ্যা, এর মধ্যে কি আর কোনোদিনও দশমিক আছে চান্স আছে? চান্স নাই, আসবে না। এবার দেখো পি স্কোয়ার বাই কিউ, পি স্কোয়ার বাই হচ্ছে কিউ। এবার পি এর তুমি একটা মান ধরো, মনে করো যে 6 ধরো, ডিভাইডেড বাই কিউ এর মান ইচ্ছা মতো মান ধরো, ইচ্ছে মতন ভাব ধরো 5 ধরলাম। তাহলে এবার 6 6 36, 36 বাই হচ্ছে 5, একে ভাগ করো, দেখবা কি যে পূর্ণ সংখ্যা আসবে না, ভগ্নাংশ সংখ্যা আসবে। তুমি হচ্ছে ক্যালকুলেটর চাপ দাও নিজে, সবাই চাপ দাও তো, সবার কাছে তো ক্যালকুলেটর আছে, একটু চাপ দাও। দেখো তোমাদের জন্য এত গরমের ভেতরে তোমাদের জন্য কত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি, একমাত্র তোমাদের লাভের কথা চিন্তা করে, ঠিক আছে? তো হচ্ছে দেখো, তুমি ক্যালকুলেটরটাকে চাপ দাও, জীবনেও পূর্ণ সংখ্যা আসবে না। এভাবে তুমি আরো অন্য সংখ্যা কল্পনা করো, এখানে 4 নাও, এখানে 4 নাও, তুমি দেখো আসবে না, পূর্ণ সংখ্যা আসবে না, ঠিক আছে? এরপরে দেখো যে তোমাকে এখানে যে 6 নিতে হবে এমন কথা নয়, তুমি ওখানে 7 নাও, এখানে তাহলে কত হয়ে যাবে বলো তো? 7 7 49, তাহলে এটা পূর্ণ সংখ্যা আসবে না। তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা আর এটা একটা ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। তাহলে এই দুইটা সংখ্যা কি জীবনেও সমান হতে পারে বলো তো? দেখো যে এখানে এখানে পি এর মান কি, এখানে কিউ এর মান কি আমি জানি না, এখানে কিউ এর মান কত ধরবো সেটাও জানি না, বাট কোনোদিনও এই মনে করো যে এটা যদি পূর্ণ সংখ্যা হতো, এখানে যদি পূর্ণ সংখ্যা রেজাল্ট আসছো, তাহলে এখানে যেমন 10 আসে, তাহলে এখানে কোনোদিন 10 আসলেও আসতে পারতো, কিন্তু এখানে তো স্পষ্ট, এখানে স্পষ্ট যে পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, মানে পূর্ণ মানে ভগ্নাংশ ছাড়া আসবে না, এখানে ভগ্নাংশ আসবেই। তাহলে এখানে যদি ভগ্নাংশ আসে আর এখানে যদি সারা জীবন এটা পূর্ণ হয়, তাহলে কি দুইটা কখনো সমান হতে পারে বলতো? দুইটা জীবনও সমান হবে না, কারণ এর মান তো সারা জীবন ভগ্নাংশ থাকবেই, মানে দশমিকের পরের তো কিছু থাকবেই, দশমিকের পর তো কিছু থাকবেই। পূর্ণ সংখ্যা নয় মানে কি, পূর্ণ সংখ্যা নয় মানে কি, সেটার দশমিকের পরে কিছু আছেই অবশ্যই, তাই আমরা সেটাকে পূর্ণ সংখ্যা বলছি না। তাহলে তাহলে কি এই কারণে কি এই দুইটা সমান হতে পারে না। তাহলে এখন আমরা হচ্ছে কি হচ্ছে বলবো বলতো? তাহলে অতএব অতএব এই যে 5Q নট ইকুয়াল পি স্কয়ার বাই হচ্ছে কিউ, অর্থাৎ আমরা যেটা আসলে ধরেছিলাম, আমাদের ধরাটাই কি হয়েছে? ভুল হয়েছে। আমরা ক্যালকুলেশন তো করছি, কিন্তু আমাদের যেটা ধরেছিলাম সেটা ভুল হয়েছে, যে 5Q নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ, অর্থাৎ এই যে 5Q আর পি স্কয়ার বাই কিউটা জীবনেও সমান হতে পারে না। তাহলে অতএব 5Q নট ইকুয়াল হচ্ছে পি স্কয়ার বাই কিউ। তাহলে আমরা এখন তাহলে কি হচ্ছে বলতে পারি যে অতএব √5কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তোমার সুতরাং সুতরাং এই √5কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। এই 5Qকে কি পি বাই পি আমরা যে ধরেছিলাম যে √5 ইকুয়াল কি পি বাই কিউ, তো এটা কি আসলে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি না, কারণ এখানে যে কি আমরা অযৌক্তিক বা অযৌক্তিক মান পেয়ে গেছি, এই কারণে আমরা কি বলছি যে √5কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তাহলে অতএবটা আমরা এখন ওপরে হচ্ছে লিখি, একটু দেখো। তাহলে অতএব কি √5 অমূলত, তাহলে আমরা যেটা ধরেছিলাম সেটা হচ্ছে ভুল হয়েছে। তাহলে কোনো সংখ্যা যদি মূলদ সংখ্যা না হয় তাহলে সেটা কি অবশ্যই অমূলদ সংখ্যা হবে। আশা করি বিষয়গুলো তোমাদের বোঝাতে পেরেছি। এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবে। তোমাদের এমন ভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে? তো পুরো হচ্ছে ডিটেলস আলোচনা করলাম। তাহলে দেখো যে এখানে আমরা √5কে যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, তো যে সংখ্যাকে আমরা মূলদ সংখ্যার সংজ্ঞা, মূলদ এবং অমূলদ সংখ্যার সংখ্যা কি 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 জানি বলো তো? মূলদ সংখ্যা হচ্ছে কি যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, আর যেগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না সেগুলো অমূলদ সংখ্যা। তাহলে √5কে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম না, তাই √5 একটি কি অমূলদ সংখ্যা। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এখন √7 √10 এইগুলো হচ্ছে পারবা না, একটু আমাকে বলো তো।
পারবা না। তো প্রথম ভিডিওটা যেহেতু লম্বা হয়ে গেল, এখানে আর বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। আমরা সামনের ভিডিওতে √7 এবং √10টা খুব অল্প সময় শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।